নমস্কার, আমি সুজয় চৌধুরী। আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য ও সমৃদ্ধি চ্যানেল। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে বিগত কয়েকদিন ধরে একটা শৃঙ্খলা চলছে যে 40 ঊর্ধ্ব বয়সের লোকেদের শরীরের যেসব সমস্যা, 40 ঊর্ধ্ব অর্থাৎ 40, 50, 60, 70 যাই হোক না কেন, 40 ঊর্ধ্ব বয়সের লোকেদের শরীরের যে সমস্যা, সেই সমস্যা থেকে কিভাবে আমরা সহজে মুক্তি পেতে পারি, ধারাবাহিকভাবে আমি সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এর আগে ভাগ 1 এবং ভাগ 2 আমার ভিডিও আপলোড হয়েছে, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আজকে ভাগ 3, আগামী দিনে আরো আছে ভাগ 4, 5, এভাবে কদিন লাগাতার, কারণ এটা একদিনে বলার জিনিস নয়, খুব সহজ। আমরা মনে করি যে বয়স হয়েছে মানে আমি যোগাসন করতে পারবো না, না না, সব বয়সের জন্য ঋষি মুনিরা খুব সহজভাবে যোগাসনের কিছু ডিজাইন করে গেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সহজ আসনগুলো নিয়ে অতটা আলোচনা হয় না। শরীর সুস্থ রাখতে গেলে সবচেয়ে যেটা জরুরি দরকার, যেটা হলো শরীরের মুভমেন্ট। বার্ধক্য তখনই আসে যখন আমাদের মুভমেন্ট স্লো হয়। আফটার 40, আজ যারা 40+ হয়ে গেছেন তারা তো অবশ্যই আমার কথা স্বীকার করবেন, তাদের শরীর আগের চাইতে স্লো হতে শুরু করেছে। তারা তাদের প্রাত্যহিক যে কাজকর্ম আগের মতো স্পিডে করতে পারেন না, সিঁড়ি উঠতে গেলে কষ্ট হয়, হাঁটুতে সমস্যা, কোমরের যন্ত্রণা, শোল্ডারের প্রবলেম, সার্ভাইকাল এরিয়ার প্রবলেম, সাইটিকা পেন, এরকম ধরনের অ্যাঙ্কেলের সমস্যা, এরকম ধরনের বহু সমস্যা আমরা জর্জরিত। এগুলো কিন্তু প্রত্যেকটি আমাদের লাইফস্টাইল ডিজিজ এবং ভুল শারীরিক পশ্চারের জন্য এগুলো হয়। আমরা শরীরকে ঠিক রাখার জন্য খাওয়া দাওয়া তো ঠিক করবোই, সে সম্বন্ধে বিভিন্ন ভিডিও এর আগে আমার লাইফস্টাইল যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন, প্রচুর ভিডিও আপলোড করা আছে খাওয়া দাওয়া কিরকম ধরনের হওয়া উচিত। কিন্তু খাওয়া দাওয়ার বাইরেও একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের শরীর চর্চা, যেটা কিন্তু 1 নম্বরে রাখা হয়েছে। আপনারা হয়তো শুনে থাকবেন শ্রদ্ধেয় রামদেবজি, তিনি কিন্তু মানে প্রথম এত সহজভাবে যোগের প্রচারটি করেছিলেন আমাদের মধ্যে। এর আগে যোগটা ছিল ঋষি মুনি ঋষিদের জন্য, সাধু সন্ন্যাসীদের জন্য, কিন্তু যোগটাকে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে এসেছেন কিন্তু শ্রদ্ধেয় রামদেবজি। তার এই ঋণ সাধারণ মানুষ কখনোই শোধ করতে পারবে না। তার কাছ থেকে শিখেই আজ আমি আপনাদের বলছি যে সহজে কিভাবে শরীর সুস্থ রাখা যায়। আসুন তাহলে আজকের এই যোগ শৃঙ্খলায় 40 ঊর্ধ্ব বয়সের লোকেরা কিভাবে সহজ যোগ করে আমরা সুস্থ থাকতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখুন, বার্ধক্য আমাদের তখনই আসে, আমরা বুঝতে পারি কিভাবে আমরা স্লো হতে শুরু করি। স্লো হওয়াটা শুরু হয় আমাদের পায়ের দিক থেকে। দৌড়াতে পারি না, সিঁড়ি উঠতে গেলে কষ্ট হয়, যে কোনো কাজ আগে যে ক্ষিপ্রতার সঙ্গে করতাম সেই ক্ষিপ্রতাটা যেন কমে গেছে। তখন আমরা মনে হয় আমাদের তো বয়স হয়েছে, কিন্তু না 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 না, আমার বয়স 60+। এই বয়সেও আমি কিন্তু সমান ক্ষিপ্ত, এবং আমি তো মনে করি আমি 25 বছর বয়স আমার। এতটাই আমি এনার্জেটিক, তার কারণ আমি রেগুলার যোগ অভ্যাস করি। আপনারা যে যা কাজ করছেন করুন না, কিন্তু শরীরকে একটু সচল রাখার জন্য রোজ যোগ অভ্যাস করাটা খুব জরুরি। দেখুন, শরীরের প্রত্যেকটা জয়েন্টকে মুভমেন্ট দেওয়ার জন্য আমি প্রথম ভাগে দেখিয়ে দিয়েছি যে আমাদের শরীরের প্রতিটা জয়েন্টকে কিভাবে মুভমেন্ট দিয়ে আমার শরীরকে সচল রাখতে পারি। দ্বিতীয় ভাগে আমরা মকরাসন সম্বন্ধে আলোচনা করেছি যে মকরাসন করে কি করে আমরা স্পাইনাল হেলথকে সুস্থ রাখতে পারি, হাঁটুকে সুস্থ রাখতে পারি এবং ফ্লেক্সিবিলিটি বাড়াতে পারি। মেরুদণ্ড শরীরের ভিত, মেরুদণ্ড যার সমস্যা তার তো শরীরের সমস্ত কিছুই বিগড়ে গেছে। অর্থাৎ সেই মেরুদণ্ডের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা ভাগ 2-তে 40 বছরের ঊর্ধ্বে যাদের সমস্যা আছে তাদের যে ভিডিও আপলোড করা হয়েছে, তাদের 2 নম্বর ভাগে সেটা দেওয়া আছে মকরাসন সম্বন্ধে।
আজ আমি আলোচনা করব শরীরে অক্সিজেন লেভেল কিভাবে বাড়াবো। আপনারা শুনেছেন অক্সিজেনেটেড ব্লাডে আর যাই হোক ক্যান্সার সেল কখনো ডেভেলপ করতে পারে না। এটা বিজ্ঞান রিসার্চ করে বের করেছে এবং স্বীকার করেছে যে আমাদের শরীরে যদি অক্সিজেন লেভেল সবসময় হাই থাকে, ক্যান্সার সেল প্রত্যেকের শরীরে আছে, আপনার আমার প্রত্যেকের শরীরে আছে, কিন্তু সেই ক্যান্সার সেলটি ডেভেলপ করতে পারছে না, কারণ আমাদের শরীরে অক্সিজেন লেভেলটা হাই। যাদেরই ক্যান্সার সেল ডেভেলপ করে পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে তাদের শরীরে অক্সিজেন লেভেল লো। তাহলে আমরা আজকে ঘরে ঘরে ক্যান্সার রোগী, তাহলে ক্যান্সারের হাত থেকে বাঁচার জন্য আমরা শরীরে অক্সিজেন লেভেলটা কিভাবে বাড়িয়ে রাখতে পারি, আজকে সেইটুকু নিয়ে আলোচনা করব। আজকের হেডলাইন হচ্ছে প্রাণায়াম, প্রাণের আয়াম, ভাগ 3। প্রাণায়াম করতে গেলে সবার প্রথম কতগুলো শর্ত আমাদের মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে বসা। দেখুন, যে যেভাবে পারেন, বয়স যাই হোক, আপনারা কখনোই ভাববেন না যে 40 বছরের নিচে যারা তারা এই আসনগুলো করতে পারবেন না। তারাও করতে পারেন, তারা করলেও ভালো থাকবেন, কিন্তু স্পেশালি এটা 40-এর ওপরে তাদেরকে বারবার বলা হচ্ছে তারা করুন, তারা ফিট থাকবেন। দেখুন, বসা সাধারণত সবচেয়ে ভালো তো পদ্মাসনে বসা, যদি আমরা বসতে পারি। যে বসতে পারছেন না কখনো নিরাশ হবেন না, তার জন্য ব্যবস্থা আছে। আমার অভ্যাস আছে, আমি পদ্মাসনে বসতে পারি। আপনিও আজ থেকে চেষ্টা করলে হয়তো 3 মাস বা 6 মাস পরে আপনিও পদ্মাসনে বসতে পারবেন, কিন্তু যতক্ষণ পদ্মাসনে কমফর্টেবল না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে অন্য আসন অবলম্বন করতে হবে। অন্য আসন মানে সিদ্ধাসন। সিদ্ধাসন মানে দেখুন, এই যে পাটি এইখানে চলে গেলে এই পাটি ওপরে থাকলো, বা এই যে গিট, এই গিট, দুটো গিট একসঙ্গে থাকবে, এটাকে বলা হয় সিদ্ধাসন। ঠিক আছে, দুটো পা কিন্তু এই দেখুন পায়ের ফাঁকে রয়েছে, দুটো গিট মিলে থাকতে হবে। দুটো গিট কখনো এইরকম ভাবে থাকলে হবে না কিন্তু, হ্যাঁ, আবার এইরকম ভাবে থাকলে হবে না কিন্তু, দুটো গিট মিলে থাকতে হবে, তাকে বলা হয় সিদ্ধাসন। ঠিক আছে, এটাতেও যদি আপনি বসতে কষ্ট হয় তাহলে যেভাবে খুশি আপনি এভাবে বসতে পারেন, এটাকে বলে সুখাসন। পায়ের তলায় পা দিয়ে রিল্যাক্স। আচ্ছা, অনেকের আছে যাদের হাঁটু নড়ছে না, বয়স বেশি হয়ে গেছে, হাঁটু নড়ছে না, তারা সিম্পল এইভাবেও বসতে পারেন, কোনো আপত্তি নেই, এইভাবেও বসতে পারেন। এভাবে বসেও কিন্তু প্রাণায়াম করা যায়, কিন্তু প্রতিদিন চেষ্টা করবেন অন্তত প্রথম দিনে 10 সেকেন্ড, তারপরে 15 সেকেন্ড, তারপরে 20 সেকেন্ড, এইভাবে আস্তে আস্তে আপনার বাড়িয়ে অন্তত পক্ষে প্রথম সুখাসনে বসার অভ্যাস। যখন দেখবেন সুখাসন বসতে বসতে আমি অভ্যস্ত হয়ে গেছি, তখন চেষ্টা করবেন সিদ্ধাসনে বসার অভ্যাস। এটা হচ্ছে সিদ্ধাসন। ঠিক আছে, সিদ্ধাসন বসতে বসতে যখন অভ্যাস হয়ে যাবে তখন আপনি চেষ্টা করবেন পদ্মাসনে বসার অভ্যাস, সবচেয়ে ভালো। কিন্তু যে পদ্মাসনে বসতে পারছেন না সেও কিন্তু যে কোনো একটা আসন, সিদ্ধাসন, সুখাসন বা দণ্ডাসন, পা লম্বা করে যেটা দেখালাম ওটাকে বলা হয় দণ্ডাসন। দণ্ডাসনে বসেও আপনি কিন্তু যোগাসনে অভ্যাস করতে পারেন। এরপর আসছে মুদ্রা। যোগাসনে করতে গেলে, যোগাসন শিখতে গেলে আগে এই পদ্ধতিগুলো জানতে হবে। মুদ্রা, দেখুন, আমি বুড়ো আঙুল আর তর্জনী এই দুটো এক জায়গায় করলে বলা হচ্ছে ধ্যান মুদ্রা। ঠিক আছে, যাদের জয়েন্ট পেন আছে তারা করতে পারেন বায়ু মুদ্রা। বায়ু মুদ্রা অর্থাৎ তর্জনী থেকে বুড়ো আঙুলের গোড়ায় লাগাবেন। ভালো করে দেখে নিন, তর্জনী থেকে বুড়ো আঙুলের গোড়ায় লাগাবেন। দুটো আঙুলে, দুটো হাতে কিন্তু একই পদ্ধতি। এটাকে বলা হচ্ছে বায়ু মুদ্রা। যাদের জয়েন্ট পেন আছে, বায়ু মুদ্রায় যদি আপনারা সবসময় বসা অভ্যাস করেন, জয়েন্ট পেন থেকে রিলিফ পাওয়া যায়। মুদ্রা বিজ্ঞান একটা বড় বিজ্ঞান, একদিন নিশ্চয়ই মুদ্রা বিজ্ঞান নিয়ে প্রোগ্রাম করব। প্রায় 50 থেকে 60 রকমের মুদ্রা আছে আমাদের হাতের মধ্যে, যে মুদ্রা দিয়ে বহু রোগকে কন্ট্রোল করা যায়। তা আমি আজকে যাদের শরীরে কোনো জয়েন্ট পেন নেই তারা অবশ্যই ধ্যান মুদ্রায় বসুন। ধ্যান মুদ্রাটা তর্জনী আর বুড়ো আঙুল মাথায় টাচ, আর ভালো করে দেখে নিন, এটা হচ্ছে ধ্যান মুদ্রা। জাস্ট টাচ, আঙুল সোজা রাখতে পারেন, নর্মাল রাখতে পারেন, যেটা খুশি, এইগুলো টাচ থাকতে হবে, এটা বলে ধ্যান মুদ্রা। আর বায়ু মুদ্রা হচ্ছে এই বুড়ো আঙুলে
বুড়ো আঙুল গোড়ায় টাচ করা, এটা বলা হয় বায়ু মুদ্রা। যাদের জয়েন্ট পেন আছে তারা বায়ু মুদ্রায় বসবেন। তৃতীয়ত, মেরুদণ্ড অবশ্যই সোজা রাখতে হবে। মেরুদণ্ড সোজা যদি না থাকে, যোগের কোনো কাজ আপনার শরীরে হবে না। এই তিনটে জিনিস মনে রাখবেন, বসা, মুদ্রা আর মেরুদণ্ড সোজা। এই তিনটে জিনিস যোগ করতে গেলে বা যোগ শিখতে গেলে প্রথম আমাদের জানতেই হবে। বসা যদি ভুল হয়, মেরুদণ্ড যদি এরকম কুঁজো হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি প্রাণায়াম করুন, যোগ করুন, আপনার রেজাল্ট শরীরে আসবে না। আপনার মেরুদণ্ড সবসময় সোজা রাখতেই হবে, মেরুদণ্ড সোজা। এবার যাদের মেরুদণ্ডে সমস্যা আছে তারা কি করবে? তারা শক্ত বিছানায় শুয়েও অভ্যাস করতে পারেন। আয়ুর্বেদে এই কথাও বলা আছে যে যার মেরুদণ্ড বেঁকে গেছে বা মেরুদণ্ডের সমস্যা, সে মেরুদণ্ড সোজা করে বসতেই পারে না। এমনও কিছু ব্যক্তি আছেন, তারা কি করবেন? তারা শক্ত বিছানা, গদিওয়ালা বিছানা নয়, শক্ত বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ুন, শুয়ে পড়ে করুন, কিন্তু করুন, কারণ শরীরে অক্সিজেন লেভেল বাড়িয়ে রাখাটা খুব দরকার। প্রাণায়াম 8 রকমের প্রাণায়াম, প্রাণায়াম তো বহু আছে, বহু কয়েক হাজার, কিন্তু তার মধ্যে 8 রকমের প্রাণায়াম আছে, যে প্রাণায়ামের একটা শৃঙ্খলা তৈরি করেছেন শ্রদ্ধেয় রামদেবজি। আমি সেটাকে ফলো করি, আমি তাকে প্রাণায়াম তার কাছ থেকে শিখেছি, অতএব তাকে শ্রদ্ধাও করি, তাকে গুরু হিসেবে, প্রাণায়ামের গুরু হিসেবে মানি। রামদেবজি ফর্মুলা অনুযায়ী 8টি প্রাণায়াম আমি ধারাবাহিকভাবে আপনাদের বোঝাবো। 8টি প্রাণায়ামের সবার প্রথম যে প্রাণায়াম, সেই প্রাণায়ামটা হচ্ছে ওঙ্কার বা উদ্গৃধ। অতএব প্রাণায়াম করতে শুরু করলে সবার প্রথম এইভাবে বসলেন, মেরুদণ্ড সোজা করলেন, বুক ভরে শ্বাস নেবেন নাক দিয়ে, এবার 3 বার মিনিমাম। আমি 3 বার দেখাচ্ছি না কারণ সময় লেগে যাবে অনেক, আমি একবার দেখালাম। ওম উচ্চারণটা খুব ভালোভাবে বুঝে নেবেন। ওম, ও অ ম, ওম। এই ভাগটা আপনার টোটাল যে দম, সেই দমের 70% মুখ খোলা থাকবে, 30% মুখ বন্ধ থাকবে। ওম, এই ব্যাপারটা ভালো করে বুঝে নেবেন। এটা হচ্ছে ওমের অরিজিনাল উচ্চারণ। অর্থাৎ মিনিমাম 3 বার ওঙ্কার করবেন। যখনই করবেন মনকে শান্ত করে, চোখ বন্ধ করে। আমি চোখ বন্ধ করে দেখাচ্ছি না কারণ আপনাদের সঙ্গে আমি কথা বলছি, তাই চোখ বন্ধ করে একাগ্র চিত্তে 3 বার ওঙ্কার করবেন। ওঙ্কার করা অর্থাৎ শরীর মনকে প্রস্তুত করা যে আমি এবার যোগ সাধনায় লিপ্ত হচ্ছি। 3 বার করতে কত সেকেন্ড টাইম লাগবে? 1.5 মিনিট ম্যাক্সিমাম। কিন্তু করুন, প্লিজ করুন, রেগুলার করুন, ফল পাবেন। অলৌকিক ক্ষমতা আছে এর মধ্যে। ঋষি-মুনিরা মাসের পর মাস হিমালয়ের পাদদেশে বসে থাকতে, না শীত লাগতো, না গরম লাগতো, না খিদে পেত, কিচ্ছু না, শুধু প্রাণায়াম করে তারা সুস্থ থাকতেন। অলৌকিক শক্তি তাদের মধ্যে বর্ষিত হতো, সেই জ্ঞান তারা লিখিত আকারে আমাদের দিয়ে গেছিল, আর সেটা নিয়ে আমরা ভাঙিয়ে খাচ্ছি। উদ্ভিদ করার পর এবার আসছে ভাস্ত্রিকা প্রাণায়াম। ভাস্ত্রিকা প্রাণায়াম অনেক রকমের আছে। এবার সেটা আপনার শারীরিক কন্ডিশন, আপনার প্রয়োজনীয়তা, সেটার উপর নির্ভর করে। আপনার শারীরিক কন্ডিশন যদি ফিট থাকে তাহলে একরকম, আপনার শারীরিক কন্ডিশন যদি মধ্যম অবস্থায় থাকে, না আনফিট না ফিট, তাহলে একরকম। আর আপনি যদি খুবই আনফিট হন তাহলে আর একরকম। আমি 3টে নিয়ে আজকে আলোচনা করব। আজকের পর্বে শুধু ভাস্ত্রিকাটা নিয়ে আলোচনা করব, বাকিটা পরবর্তী পর্বগুলোতে আপনারা অবশ্যই জানতে পারবেন। যারা মারাত্মকভাবে দুর্বল এবং অসুস্থ তারা লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস ছাড়ুন। কিভাবে? হোল্ড করবেন না, হোল্ড করার দরকার নেই। প্লেন লম্বা করে নিন,
লম্বা করে ছাড়ুন, নাক দিয়ে নেবেন, নাক দিয়ে ছাড়বেন। ভাস্ত্রিকা প্রাণায়াম যারা বসে করতে পারছেন না, শুয়ে করবেন। শুয়েও আপনি যে শ্বাস প্রতিনিয়ত নেন, যে শ্বাস না নিলে আপনি বাঁচতেন না বা বেঁচে থাকতেন না, সেই শ্বাসটাকে একটা সিস্টেমেটিক্যালি ওয়েতে, অর্থাৎ নির্দিষ্ট নিয়মে আপনাকে মনে করে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে। নিতে যতক্ষণ টাইম লাগাবেন, ছাড়তে ততক্ষণ মিনিমাম টাইম লাগানো উচিত। তার চেয়ে বেশি লাগালেও ক্ষতি নাই। অতএব আপনি সাধারণত শ্বাস নিচ্ছেন কিভাবে? এইভাবে, এই শ্বাস নিতে হয়, তা নিচ্ছেন কিভাবে শরীর নিচ্ছে আপনি জানেন না, কিন্তু শ্বাসটাকে আপনি টেনে লম্বা করুন, আবার আস্তে আস্তে ঢিলা করুন, আবার লম্বা করুন, আস্তে আস্তে ঢিলা করুন। এটা আর কিছু না। শ্বাস নিন, বুক ভরে, বুক ফুলবে, বুক ভরে শ্বাস নিন, বুক খালি করে শ্বাস ছাড়ুন। যখন শ্বাস ছাড়বেন খেয়াল রাখবেন বুকের মধ্যে যেন এক ফোঁটা হাওয়া না থাকে। এইরকম পরিস্থিতিতে শ্বাস ছাড়তে হবে। দেখুন হাতে কিন্তু মুদ্রা লেগে আছে, মুদ্রাটা ভুল করবেন না। এই মুদ্রাটা অলৌকিক ক্ষমতা আছে। আমরা একসঙ্গে দুটো কাজ করছি, মুদ্রা চিকিৎসাও করছি, আবার শ্বাসের ব্যায়ামও করছি। এবার প্রাণায়ামের এই যে শ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন, শ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন কতক্ষণ করবেন? দেখুন মিনিমাম কন্টিনিউ 5 মিনিট না করলে এর সুফল পাওয়া যায় না। ঠিক আছে? অর্থাৎ প্রথম দিনে হয়তো 5 মিনিট খুব বোরিং লাগবে, ঠিক আছে, প্রথম দিনে 1 মিনিট করলেন, দ্বিতীয় দিন চেষ্টা করুন 30 সেকেন্ড বাড়ানোর, তাহলে দেখা যাবে 4-5 দিনের মধ্যে আপনি 5 মিনিট করতে পারছেন। আর 5 মিনিট আপনি ভাস্ত্রিকা প্রাণায়াম করলেন মানে আপনার কিন্তু শরীরে অক্সিজেন লেভেল বাড়তে শুরু করলো। যদি আপনার অক্সিমিটার থাকে, আপনি 5 মিনিট ভাস্ত্রিকা করার আগে মাপুন, আর 5 মিনিট ভাস্ত্রিকা করার পরে অক্সিমিটার দিয়ে মেপে দেখে নিন সত্যি শরীরে অক্সিজেন লেভেল বাড়ে কিনা। অর্থাৎ শরীরে অক্সিজেন লেভেল বাড়লে আপনার কোনোদিন শরীরের অ্যাবনর্মালিটি, সেলের যে অ্যাবনর্মালিটি কখনো আসতে পারে না। আপনার শরীরের প্রত্যেকটা সেল বেশি অক্সিজেন পেলে বেশি সুস্থ থাকবে। আপনার জয়েন্ট পেন, শরীরের মুভমেন্ট সবকিছু ধীরে 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 ইমপ্রুভ হবে। হ্যাঁ, একদিনে তো কিছু হবে না, একদিনে কিচ্ছু হয় না। এটা হচ্ছে অসুস্থ মানুষদের জন্য ভাস্ত্রিকা প্রাণায়াম, যারা নিজেকে খুব দুর্বল ভাবেন বা অসুস্থ মানুষ। যারা একটু সবল ভাবেন নিজেকে, যে না আমি লোড নিতে পারবো, তারা এই ভাস্ত্রিকা প্রাণায়ামটা একটু অন্য টেকনিকে করুন। ঠিক আছে? দেখুন প্রথমে হাতের মুঠো এইভাবে, হাত উপরে উঠবে যখন, তখন শ্বাস ভরবো, আর আস্তে আস্তে হাতটা খুলবে। আর উপরে ওঠা এন্ড, অর্থাৎ তখন আমি তো উপরে দেখাতে পারছি না, উপরে এন্ড তখন ওপর থেকে যখন নামবে তখন হাতটা মুঠো করে নামবে। নামার সময় শ্বাস ছাড়তে ছাড়তে নামবো। এই জায়গাটা ভালো করে বুঝুন। ঠিক আছে? এভাবে অন্তত মিনিমাম 1 মিনিট ননস্টপ শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, ছাড়ার সময় ধাক্কা। ঠিক আছে? এটা যাদের লাংয়ের সমস্যা আছে তারা এই ভাস্ত্রিকা প্রাণায়ামকে একটু অন্যভাবে করতে পারেন। কিভাবে? দেখুন মুঠো থেকে হাতটা এভাবে করতে পারেন। এটা হচ্ছে যারা নিজেদেরকে সবল মনে করেন তারা। আর যারা নিজেদেরকে খুবই স্ট্রং মনে করেন, বলতে পারেন আমার মতো, বা যারা রেগুলার অভ্যাস করেন, তারা কিভাবে করবেন? ভাস্ত্রিকা প্রাণায়াম এভাবে করতে পারেন। ঘাম দেবে, মাঘ মাসের শীতে আপনি ঘেমে যাবেন, শ্বাস নেওয়ার এত উপকারিতা। দেখুন সেই ভাস্ত্রিকা প্রাণায়ামটা হওয়া উচিত এরকম।
এভাবে আপনি কন্টিনিউ করতে পারেন। আমি প্রত্যহ 5 মিনিট লাগাতার করি, কিন্তু 5 মিনিট আপনাকে যদি দেখাই সময়টা অনেক বড় হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখুন, বাচ্চাকে পালানোর সময় মুদ্রা কিন্তু আমার লাগানো ছিল, অতএব অভ্যাসটা করুন। মুদ্রা সবসময় লাগিয়ে রাখবেন, বসাটা যেন ঠিক হয়, সিদ্ধাসন হোক। যেমন এখন আমি সিদ্ধাসনে বসে আছি, ঠিক আছে, আগে আমি পদ্মাসনে বসেছিলাম। তো এগুলোকে আপনাকে ফলো করতে হবে। এই ভাস্ত্রিকার 3টি প্রকার আমি দেখালাম। যার শরীরের কন্ডিশন যেরকম তারা সেই পদ্ধতি অবলম্বন করতে পারেন। সহজ, কঠিন, খুব কঠিন, 3টে দেখালাম। সবাইকেই সবকটা করতে হবে তার কোনো মানে নেই। স্টেপ অনুযায়ী আপনি আপনার শরীরের ক্ষমতা অনুযায়ী অভ্যাস করবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কোনো যোগ প্রশিক্ষকের সঙ্গে আলোচনা করে নেবেন। আপনার শরীরে যদি হার্টের কোনো সমস্যা থাকে, যদি বুকে স্টেন্ট লাগানো থাকে, বা কোনো জায়গায় মেরুদণ্ডে যদি আপনার অপারেশন হয়ে থাকে, অবশ্যই আপনি আপনার ডাক্তারের সঙ্গে একবার আলোচনা করে নেবেন। বা সেক্ষেত্রে একদম সহজ পদ্ধতি, যেটা প্লেন শ্বাস নেওয়া, প্লেন শ্বাস ছাড়া, এটা আপনি করতেই পারেন। এটা আপনি সবসময় করছেন, সবসময় শ্বাস নিচ্ছেন, প্লেন শ্বাস। অর্থাৎ প্রত্যেকে প্রতিদিন প্রতিনিয়ত যদি ভাস্ত্রিকা প্রাণায়াম আমরা অভ্যাস করি, সকালে 5 মিনিট, পারলে সন্ধ্যায় 5 মিনিট, এছাড়া সারাদিনই যখনই মনে পড়বে তখনই ডিপ ব্রিদিং। ভাস্ত্রিকা প্রাণায়াম কখন বলবো? যখন আমরা লং টাইম ধরে অনেকক্ষণ করছি, কিন্তু আমি কোনো ফ্রেশ এয়ারে আছি বা ভালো জায়গায় আছি। দেখুন, পলিউশন যেখানে, ধোঁয়া যেখানে, ধুলো যেখানে, সেখানে অবশ্যই ডিপ ব্রিদিং করবেন না, শরীরে ক্ষতি হবে। কিন্তু আপনি গ্রামে গেছেন, সেখানে অক্সিজেন লেভেল হাই, ধুলো নেই, ওই সুন্দর ওয়েদার, আপনি ডিপ ব্রিদিং করতে পারেন এনি টাইম, অল টাইম। দেখুন, একবার দুবার মনে করে করার পর আপনি ভুলে যাবেন, আমি জানি এটা পদ্ধতি, কিন্তু আবার মনে করে করবেন। আমরা বলি না হাই উঠছে, ঘুম পেয়েছে, না না, অ্যাকচুয়ালি ব্যাপারটা সায়েন্টিফিক ভাবে চিন্তা করুন। হাই উঠছে মানে আমাদের শরীরে অক্সিজেন লেভেল ডাউন হয়েছে, মুখ খুলে শরীর বেশি করে অক্সিজেন লেভেল নিল আর বেশি করে কার্বন ডাইঅক্সাইড ছাড়লো, আর কিছুই না। কিন্তু আমরা বলছি ঘুম পেয়েছে, আরে যখনই শরীরে অক্সিজেন লেভেল ডাউন হবে, শরীর বলবে তুই ঘুমিয়ে পড় বাবা, কারণ অক্সিজেনের খরচাটা কমে যাবে ঘুমিয়ে পড়লে। এইভাবে ভেবে দেখুন। অর্থাৎ আমরা যারা প্রাণায়াম করে তাদের দেখবেন হাই ওঠে না, আমার তো অন্তত ওঠে না। মনে পড়ে না বিগত 10, 12, 15 বছর আগে হয়তো কোনদিন হাই তুলেছি, কারণ অক্সিজেন লেভেল হাই তুললে, অক্সিজেন লেভেল যার শরীরে হাই, আর যা হোক তার হাই উঠবে না, ঠিক আছে। জামাইলে না, হিন্দিতে বলে জামাইলে না, অনেকে মুখে হা করে মুখে তুড়ি মেরে দিল কি না হাই উঠছে। আরে সায়েন্টিফিক কজ, শরীর বলছে যে আমার শরীরে অক্সিজেন লেভেল কম হয়েছে, বেশি করে হাওয়া দিতে, অর্থাৎ বেশি করে অক্সিজেন লাঙে ঢুকলো, বেশি করে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল। আপনি সেটা প্ল্যান করে যখনই মনে পড়বে তখনই ভাস্ত্রিকার মতো লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস ছাড়ুন, আপনার শরীরে অক্সিজেন লেভেল মেনটেন হবে। আর অক্সিজেন লেভেল মেনটেন হলে আপনার এনার্জি লেভেল হাই থাকবে। এনার্জি লেভেল হাই থাকলে আপনার শরীরের সমস্ত সেল সুস্থ থাকবে এবং আপনার শরীরে জয়েন্ট পেন, বার্ধক্য আসবে না। ভাস্ত্রিকা সম্বন্ধে আজকে এটুকুই বললাম, অনেকটাই হয়ে গেল লম্বা ভিডিওটা। আগামীকাল আমি অন্য প্রাণায়াম নিয়ে আসবো, অবশ্যই সঙ্গে থাকবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যেভাবে বললাম আপনারা বুঝতে পারলেন কিনা, যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন, আমি আমার যথাসাধ্য আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো প্রাণায়াম নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।